হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমরা পড়তে যাচ্ছি ক্লাস 8 এর অধ্যায় 2, বিজ্ঞান বইয়ের অধ্যায় 2, জীবের বৃদ্ধি ও বংশগতির লেকচার 2 আজকে আমরা পড়ব। আমাদের আজকের টপিক হচ্ছে মিওসিস। তো আমি মূল লেকচার শুরু করার আগে একটা জিনিস একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে আমি কিন্তু এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি অলরেডি লেকচার 1 আপলোড করে দিয়েছি, যেখানে আমি হচ্ছে অ্যামাইটোসিস এবং মাইটোসিস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি এই ভিডিওটি দেখতে পারেন, হোমে আসলেই দেখতে পাবেন। তাছাড়া ভিডিও সেকশনে গেলেও লেটেস্ট ভিডিওটাই হচ্ছে ক্লাস 8 এর চ্যাপ্টার 2 লেকচার 1। তাছাড়া আমি প্লেলিস্ট আকারেও সবগুলো চ্যাপ্টার সাজিয়ে রেখেছি। যেমন এখানে ক্লাস 8 এর চ্যাপ্টার 1 দেয়া আছে বিজ্ঞান বইয়ের। সেখানে আমার অলরেডি 2টা লেকচার আপলোড করা, যার মধ্যে আমি পুরো চ্যাপ্টার 1 বিস্তারিত আলোচনা করেছি। তাছাড়া ক্লাস 8 এর চ্যাপ্টার 2 যেটা বিজ্ঞান বইয়ের, সেটারও একটা প্লেলিস্ট এখানে তৈরি করে রেখেছি, যে প্লেলিস্টে অলরেডি লেকচার 1 আপলোড করা আছে। আজকের এই ভিডিওটাও ইনশাল্লাহ আমি এই লেকচার 1 এর মধ্যে, সরি, প্লে লিস্টের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো লেকচার 2 আশা করি ইনশাল্লাহ এই প্লে লিস্টের মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন। তো আজকের যে লেকচার 2 আমরা পড়তে যাচ্ছি, এই লেকচার 2 শুরু করার আগে আমি একটা জিনিস একটু বলি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা একটু সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর যারা এই লেকচার 2টা দেখতেছেন তাদেরকে আমি একটু বলে আসবো যে লেকচার 1টাকে একটু দেখে আসতে, কারণ লেকচার 1-এ অনেক বিস্তারিত বেসিক জিনিসপত্র আলোচনা করা হয়েছে। আমি মূলত ওখানে অ্যামাইটোসিস মাইটোসিস পড়ানোর সময় একদম বেসিক থেকে শুরু করে পুরো ইনডেপথে অনেক কিছু আলোচনা করছি। সো সেগুলো যদি একটু দেখে আসি আমরা, তাহলে হচ্ছে আমাদের জন্য অধ্যায় 2 এর এই লেকচার 2টা বুঝতে অনেক সুবিধা হবে, অর্থাৎ মিওসিস আমরা খুব সহজে বুঝতে পারবো। তো আমি আর কথা না বাড়িয়ে লেকচারটা শুরু করতেছি। ওকে, ওখানে মূলত একটা পেজ এক্সট্রা চলে গেছিল। যাই হোক, তো এখান থেকে হচ্ছে আমাদের মূল লেকচার শুরু। তো আমরা মূলত পড়তে যাচ্ছি আজকে মিওসিস। তো আমাদের, যেহেতু আমরা মিওসিস নিয়ে পড়াশোনা করব, তো শুরুতে আমাদের মিওসিস কোষ বিভাজনটা সম্পর্কে একটু জানা উচিত। মিওসিস কোষ বিভাজনটা কোথায় হয়, কিভাবে হয়, কেন হয়, এগুলো নিয়ে হচ্ছে আমরা এখন একটু পড়াশোনা করব। তো প্রথমত হচ্ছে, এটা যে মিওসিস কোষ বিভাজন, এটা কোথায় হয়? এটা হয় হইল জনন কোষ। সরি, হ্যান্ডরাইটিং গুলো একদমই খুব বাজে হচ্ছে। আমি একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। মিওসিস কোষ বিভাজন হয় মূলত কোথায়? জনন কোষে। জনন কোষ কোনগুলো? যে সকল কোষ হচ্ছে প্রজননে অংশ নেয় তাদেরকে জনন কোষ বলে। আমি যদি একটু নিচের ব্ল্যাঙ্ক স্পেসটাতে লিখি, জনন কোষ কাকে বলে? জনন কোষ মানে হচ্ছে আহ, যে সকল কোষ প্রজননে অংশ নেয় তাদেরকে জনন কোষ বলে। অর্থাৎ রিপ্রোডাকশনে হেল্প করে, যেগুলো বংশবৃদ্ধিতে যে সকল কোষগুলো সাহায্য করে, সেগুলোকে আমরা জনন কোষ বলে থাকি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মিওসিস এই কোষ বিভাজনটা তাহলে কোথায় হয়? এটা হয় হলো জনন কোষে। তবে কি ধরনের জনন কোষ? এটাকে মূলত বলা হয় হলো, জনন কোষ তো ঠিক আছে, বাট এটাকে বলা হয় মাতৃকোষ। আমরা নিশ্চয়ই লেকচার 1-এ দেখে আসছি মাতৃকোষ কাকে বলে। আমি সেখানে মাতৃকোষ সম্পর্কে বিস্তারিত বলেছি, যে মাতৃকোষ কোনটাকে বলা হয়। ইংলিশে এটাকে বলা হয় মাদার সেল। সরি, ইংলিশে এটাকে বলা হয় মাদার সেল।
যারা লেকচার ওয়ানটা দেখি নাই তারা কাইন্ডলি একটু লেকচার ওয়ানটা দেখে আসবো, তাহলে হচ্ছে এই লেকচারটা বুঝতে খুবই সুবিধা হবে। এটাকে বাংলায় আহ, মাতৃকোষ বলা হয়, ইংলিশে বলা হয় মাদার সেল। আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে অপত্য কোষ, যেটা আসে হলো মাতৃকোষ থেকে। অর্থাৎ মাতৃকোষ থেকে যে নতুন কোষটা তৈরি হয় সেটাকে বলা হয় অপত্য কোষ। ঠিক আছে? তো এটা আমরা লেকচার ওয়ানে দেখেছি। তো আমি সামান্য একটু শর্ট একটা রিভিউ দিলাম। তো যেটা বলছিলাম, মিওসিস কোষ বিভাজনটা হয় হইল জনন কোষে বা জনন মাতৃকোষে। তো মিওসিস কোষ বিভাজনের সময় আমি একটু হাইলাইটারটা নিয়ে জিনিসটা পড়ি। মিওসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষের পরপর দুই ধাপে বিভাজিত হয়। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনটা একটা ফিগার আমরা এখানে রেখেছি। এই যে ফিগারটা, এটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো এখানে যেটা বলা হয়েছে যে মিওসিস কোষ বিভাজনের সময় কি হয়, একটা জনন মাতৃকোষ, এই যে আমি বলছিলাম যে জনন কোষের মধ্যে মিওসিস হয়, তবে জনন কোন ধরনের কোষ, সেটা হবে মাতৃকোষ। মূলত এই মাতৃকোষটা ভেঙেই তো অপত্য কোষটা তৈরি হয়, এটা আমরা লেকচার ওয়ানে দেখেছি মাইটোসিস কোষ বিভাজনের সময়। তো এবার যেটা হবে সেটা হচ্ছে যে জনন মাতৃকোষ, এই যে এটা হাইলাইটার দিয়ে যেটা দেখাচ্ছি, তো এটা হচ্ছে পরপর দুই ধাপে হচ্ছে বিভাজিত হবে, এই যে পরপর দুই ধাপে বিভাজিত হবে। আমরা একটু এখানে খেয়াল করলে দেখতে পাবো, এই যে জনন মাতৃকোষ যেটা, এটা হচ্ছে এই একবার বিভাজিত হয়েছে, এই যে পুরোটা একবার, এই পুরোটা একবার হচ্ছে বিভাজিত হয়েছে, তারপরে এই আরেকবার বিভাজিত হয়েছে। আমি যদি একটু লিখে দেখাই, আমাদের প্রথম ধাপটা হচ্ছে এইটা, আর সেকেন্ড ধাপ হচ্ছে এই যে এটা। তো এখানে এখন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রথম বিভাজনকে মিওসিস এক এবং দ্বিতীয় বিভাজনকে মিওসিস দুই বলা হয়। অর্থাৎ এই যে প্রথম বিভাজন, এটাকে বলা হয় মিওসিস ওয়ান, এটার নাম হচ্ছে মিওসিস ওয়ান। আর এখানে যেই দ্বিতীয় বিভাজন যেটা লিখেছি, এটা হচ্ছে মিওসিস টু। তো এই হচ্ছে আমাদের দুইটা মিওসিসের ধাপ। তাহলে আমরা কি শিখলাম? আমরা এখন পর্যন্ত শিখলাম যে মিওসিস কোষ বিভাজন হয় জনন মাতৃকোষে, এবং এটা হয় মূলত দুইটা ধাপে। এর প্রথম ধাপকে বলা হয় মিওসিস ওয়ান এবং দ্বিতীয় ধাপকে বলা হয় মিওসিস টু। প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুইটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এখানে মূলত যেটা বলা হয়েছে যে প্রথম ধাপ যেটা, এই যে এটা মিওসিস ওয়ান, এখানে কি হয়, সৃষ্ট দুটি অপত্য কোষ, এই একটা অপত্য কোষ, এই আর একটা অপত্য কোষ, এখানে মূলত যেটা হয় ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। আমরা যদি একটু খেয়াল করে দেখি, মাতৃকোষ যে এইটা, এখানে ক্রোমোজোম ছিল কয়টা, এই মাতৃকোষে ক্রোমোজোম ছিল দুইটা। আমি যদি একটু লাল কালি দিয়ে দাগানোর চেষ্টা করি, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এই যে দুইটা টিক দেওয়া, দুইটা হচ্ছে দুইটা ক্রোমোজোম। তো এখানে মূলত বলা হয়েছে যে এই যে একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, টোটাল মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা ছিল দুইটা। এখানে ক্রোমোজোম সংখ্যা ছিল ক্রোমোজোম ছিল দুইটা। সেটা কি হয়েছে, সেটা হচ্ছে প্রথম ধাপে মিওসিস একে দেখি আমরা একটা করে হয়ে গেছে, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে। তো প্রথম ধাপে হচ্ছে মিওসিস একে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার এভাবে হচ্ছে অর্ধেক হয়ে যায়, একটা করে ক্রোমোজোম কমে যায় কোষ থেকে। তারপরে হচ্ছে দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ। দ্বিতীয় বিভাজনটা হয় মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। এই যে এটা হচ্ছে দ্বিতীয় বিভাজন, এই দ্বিতীয় বিভাজনটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। কিভাবে মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ সেটা যদি আমি একটু বলি,
আমরা যারা মাইটোসিসের লেকচারটা দেখে আসছি, লেকচার 1, ওখানে আমরা খুব সুন্দর করে দেখিয়েছি মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থাকে 2n। সেইটা ভেঙে যখন কোষটা বিভাজিত হয়, সেখান থেকে যে কোষগুলো তৈরি হয় সেটাও কিন্তু 2n সংখ্যক ক্রোমোজোম বহন করে, রাইট? অর্থাৎ এটা যদি হয় আমার মাদার সেল, এখান থেকে যেই কয়টা ক্রোমোজোম, এটা যদি মাদার সেলে যেই কয়টা ক্রোমোজোম থাকে, আর নিউ সেল যেটা, এটাতেও সমসংখ্যক ক্রোমোজোম থাকে। সো এই হচ্ছে অবস্থা। তো এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিসের সিস্টেম হচ্ছে এরকম। এটা আমরা লেকচার 1-এ দেখেছি। আমি এখন একটু শর্ট একটা রিভিউ দিলাম। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি রিকোয়েস্ট করব আগে হচ্ছে লেকচার 1টা দেখে আসার জন্য। লেকচার 1 না দেখলে এগুলো কিছুই বুঝতে পারবো না। সো দ্যাট ইজ হোয়াই ওখানে আমি মাইটোসিস নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো ওইটা যদি দেখেন তাহলে এই ভিডিওটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য। তো যেটা বলেছে এখানে সেটা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজন, এই দ্বিতীয় বিভাজনটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে কি হয়, এই যে 2n সংখ্যক যে ক্রোমোজোম থাকে মাদার সেলে, নিউ সেলগুলোতেও সে 2n সংখ্যক ক্রোমোজোমই থাকে। সিমিলারলি, অর্থাৎ আমরা মাইটোসিস কোষ বিভাজন থেকে এটা বলতে পারি যে মাদার সেলে যেই কয়টা ক্রোমোজোম থাকে, নিউ সেলেও সেম সংখ্যক ক্রোমোজোমই থাকে। এই সিমিলার ঘটনাটা এখানেও ঘটে। সেটা হচ্ছে এখানে মিওসিস 1-এর মধ্যে প্রত্যেকটা অপত্য ক্রোমোজোম যে দুইটা, এই দুইটার মধ্যে কিন্তু একটা করে ক্রোমোজোম আছে। এই যে এখানে কিন্তু দুইটা ক্রোমোজোম ছিল মাদার সেলে, সেটা কিন্তু মিওসিস 1-এ ভেঙে গিয়ে একটা করে ক্রোমোজোম হয়েছে। অর্থাৎ কোষ সংখ্যা অর্ধেক হয়ে গেছে। আর মিওসিস 2-তে কি হয়েছে, মিওসিস 2-তে কিন্তু এই ক্রোমোজোমটা একটা অপত্য কোষ থেকে কিন্তু আবার দুইটা অপত্য কোষ তৈরি হয়েছে। বাট সেখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা এখানেও একটা ছিল, এখানেও একটাই আছে। এটাকে কিন্তু দুইটা, এখানে কিন্তু দুইটা ক্রোমোজোম, এটা ভুল করা যাবে না। এখানে কিন্তু মূলত একটাই ক্রোমোজোম, এটা কিন্তু একটাই ক্রোমোজোম। বেসিক্যালি পুরোটাকে চিন্তা করলে এই পুরোটা হচ্ছে একটা ক্রোমোজোম। আর আমরা যদি হচ্ছে এই সিঙ্গেল পার্টটুকু চিন্তা করি, লাইক আমি একটু দেখাই এখান থেকে। লাইক অনেকে ভাবে হচ্ছে এইটা একটা, সরি আমি একটা অন্য কালি নিয়ে তারপর দেখানোর চেষ্টা করি, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। তো অনেকে মনে করে যে এইটা হচ্ছে একটা পার্ট, একটা ক্রোমোজোম, আর এই পার্টটুকু হচ্ছে আরেকটা ক্রোমোজোম। অর্থাৎ এই এই যে কালারটা মনে হয় বোঝা যাচ্ছে না। আচ্ছা, সবুজ কালারটা হয়তো বোঝা যাবে। আচ্ছা, অনেকে যেটা মনে করে যে এই যে সবুজ অংশটুকু যেটা দেখাচ্ছি, অনেকে ভাবে এইটা হচ্ছে একটা ক্রোমোজোম। অনেকে মনে করে এটা একটা ক্রোমোজোম, হুইচ ইজ কমপ্লিটলি রং। এটা কিন্তু কোনো ক্রোমোজোম না। এটাকে কি বলে আমরা, এটাকে কিন্তু ক্রোমোজোম বলে না। এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় হলো ক্রোমাটিড। এটাকে ক্রোমাটিড বলে, ঠিক আছে? তো মূলত এই পুরোটা এখানে মূলত এই পাশে আরেকটা ক্রোমাটিড আছে। এই যে এই পাশে যেটা মার্ক করলাম, এটাও মূলত একটা ক্রোমাটিড। এই যে এই অংশটা, এটাও একটা ক্রোমাটিড। এখানে মূলত দুইটা ক্রোমাটিড, বাট দুইটা ক্রোমাটিড মিলে কি হয়েছে, একটা টোটাল ক্রোমোজোম, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে একসাথে একটা টোটাল ক্রোমোজোম হয়ে গেছে। এই পুরোটা মূলত একটাই ক্রোমোজোম এখানে। তো যেটা বলছিলাম, এখানে মূলত একটা ক্রোমোজোম কাজ করতেছে,
এখানে মূলত একটা ক্রোমোজোমই আছে। এখন এখানে হচ্ছে যখন এইটা নেক্সট বিভাজনে গেল, তখন এখানেও কিন্তু একটাই ক্রোমোজোম, এখানেও কিন্তু একটাই ক্রোমোজোম, টোটাল মিলে হচ্ছে এখানে একটা করেই ক্রোমোজোম আছে। তো এটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। দেখো মাইটোসিস কোষ বিভাজনে কিন্তু মাদার সেলে যা ছিল, নিউ সেলেও কিন্তু সেম সংখ্যক ক্রোমোজোম ছিল। তো এখানেও সেম কাহিনী হচ্ছে, এখানে মাদার সেলে যেই কয়টা ক্রোমোজোম আছে, নিউ সেলেও সেই কয়টা করেই ক্রোমোজোম আছে। তো এর জন্য এই জিনিসটাকে বলা হয়েছে দ্বিতীয় মিওসিস টু, যেটা বা আহ, দ্বিতীয় বিভাজন যেটা মিওসিসের, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। এটা কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে। প্রথম বিভাজনে কি হয়, উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, আমরা একটু ফিগারে দেখতে পাচ্ছি নিশ্চয়ই, এখানে মূলত কি হয়, একটা মাদার সেল থেকে দুইটা সেল তৈরি হচ্ছে। এই দুইটা হচ্ছে দুইটা অপত্য কোষ। এবার বলা হয়েছে যে প্রত্যেকটা অপত্য কোষ আবার বিভাজিত হয়ে দুইটা করে অপত্য কোষ তৈরি করে, অর্থাৎ এই একটা কোষ থেকেও আবার দুইটা করে কোষ তৈরি হচ্ছে। দ্যাট মিনস আলটিমেটলি কি পাওয়া যায়, আলটিমেটলি পাওয়া যায় হইল, জিনিসটা হচ্ছে এমন, একটা মাদার সেল সেইটা ফার্স্টে হচ্ছে বিভাজিত হয় এরকম করে, এটা হচ্ছে একটা নিউ সেল, এটা হচ্ছে আরেকটা নিউ সেল। এই প্রত্যেকটা নিউ সেল আবার বিভাজিত হয়, প্রত্যেকটা এবার দুইটা করে বিভাজিত হবে, এই একটা, এই একটা। সিমিলারলি এটাও এই একটা, এই একটা, এইভাবে হচ্ছে বিভাজিত হচ্ছে। সো এইভাবে করে যখন বিভাজিত হচ্ছে, এই জিনিসটা, এই পুরোটা হচ্ছে হলো আমাদের মিওসিসের প্রক্রিয়া। ওকে, অনেক লেখালেখি হয়ে গেছে, আমি একটু উপরের এই লেখাগুলো মুছে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট কি হলো, নেক্সট এখানে বলা হয়েছে এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। এই যে যেটা বললাম, যে এখানে মূলত এই যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল একটা, তো এখানেও যে অপত্য কোষগুলো তৈরি হয়েছে এগুলোতেও প্রত্যেকটাতে একটা করেই ক্রোমোজোম, এখানেও কিন্তু একটাই ক্রোমোজোম, এখানেও একটাই ক্রোমোজোম। সো অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা সেটা হয় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান। তো এখানে বলা হয়েছে এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, ফলে এক্ষেত্রে একটি জনন মাতৃকোষ, sorry, ফলে এক্ষেত্রে একটি জনন মাতৃকোষ 2n থেকে 4টি অপত্য কোষ n এর সৃষ্টি হয়। অর্থাৎ কি হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, আগে ছিল 2n, এখন অর্ধেক হয়ে n হয়ে গেছে। জিনিসটা যদি আরেকবার একটু খেয়াল করি, তাহলে দেখতে পাবো এই যে মাদার সেল যেটা, এটার মধ্যে 2n ক্রোমোজোম ছিল, বা দুইটা ক্রোমোজোম ছিল, বাট আলটিমেটলি গিয়ে কি আমরা দুইটা পাইছি? একদম লাস্টে গিয়ে কিন্তু আমরা দুইটা ক্রোমোজোম পাইনি। আমি যদি একটু ওই পাশে যাওয়ার চেষ্টা করি, একদম লাস্টে গিয়ে আমরা দুইটা ক্রোমোজোম পাইছি, এখানে কিন্তু আমরা দুইটা ক্রোমোজোম পাইনি, এখানে আমরা একটা করে ক্রোমোজোম পাইছি। সিমিলারলি এখানেও একটাই ক্রোমোজোম ছিল এটার মধ্যে, এটার মধ্যেও সেম একটা করে ক্রোমোজোম, এটার মধ্যেও সেম একটা করে ক্রোমোজোম। তাহলে কি আমরা বলতে পারি না যে এখানে মাদার সেলের 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, যেটা পরবর্তীতে 4টা n সংখ্যক ক্রোমোজোম হয়ে গেছে? একটা মাদার সেল থেকে 4টা n সংখ্যক ক্রোমোজোম হয়ে গেছে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়েছে, ক্রোমোজোম হ্রাস পেয়েছে। ঠিক আছে,
এই হচ্ছে আমাদের মিওসিসের একটা শর্ট আলোচনা। আমরা এটা নিয়ে আরেকটু এখন নেক্সট স্লাইডে পড়াশোনা করব। মাইটোসিস কোষ বিভাজনে কি হয়? মাইটোসিস কোষ বিভাজনে হচ্ছে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। আমরা মাইটোসিস কোষ বিভাজনটা নিশ্চয়ই মনে আছে আমাদের। মাইটোসিস কোষ বিভাজনে কি হচ্ছিল আমি যদি একটু রিক্যাপ করি, তারপরে আমি সবাইকে সাজেস্ট করব যে আমার আগের ভিডিওটা দেখে আসার, অর্থাৎ লেকচার 1 দেখার, কারণ ওখানে আমি মাইটোসিস বিস্তারিত আলোচনা করেছি। তারপরেও যারা ভুলে গিয়েছো তাদের জন্য একটু বলি, মাইটোসিস কোষ বিভাজনে কি হয়। মাইটোসিস কোষ বিভাজনে এই 2n যেটা, এইটা থাকে হচ্ছে আমার মাদার সেল, আর সেইটা থেকে হচ্ছে দুইটা অপত্য কোষ তৈরি হয়, এগুলা হচ্ছে আমার নিউ সেল। তো এটা হচ্ছে নিউ সেল, এটাও নিউ সেল। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তো মাইটোসিস কোষ বিভাজনে খেয়াল করে দেখো, আমরা যেটা দেখাই আর কি, যে 2n সংখ্যক ক্রোমোজোম ছিল মাদার সেলে। তো ওইটাই কিন্তু বেসিক্যালি নিউ সেল যেগুলো থাকে অপত্য কোষ, সেগুলোর মধ্যেও কিন্তু সেই 2n সংখ্যক কোষই থাকে। তো এটাই এখানে লেখা যে মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। তারপরে কি, বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। অর্থাৎ দেহকোষের যখন বৃদ্ধি ঘটার প্রয়োজন হবে এবং অযৌন জননের প্রয়োজন হবে, তখন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনটা দরকার। বাট কি হয় দেখো, যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে। আর এই কারণেই হচ্ছে কি হয়, জননগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থেকে যায়, মানে যদি থাকে আর কি, তাহলে কি হবে, জাইগোট কোষে জীবটির ক্রোমোজোম সংখ্যা দেহকোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। জিনিসটা আমি একটু বুঝাই, দেখো আগে আমরা এই ফিগারটা থেকে বুঝি। এই যে এখানে যে ফিগারটা, এখানে দেখো একটা যৌন জনন প্রক্রিয়ার মধ্যে কি হয়, একটা হচ্ছে যৌন জনন প্রক্রিয়ায় এই যে দেখো পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ, এই দুইটার অ্যাটাচড হওয়া লাগে। তো সেই ক্ষেত্রে কি হয় দেখো, সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আমার স্ত্রী জনন কোষ, যেটা হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম আছে। আবার এটাও হচ্ছে আমার পুং জনন কোষ, যেটা হচ্ছে আমার 2n সংখ্যক ক্রোমোজোম আছে। আমি জিনিসটাকে যদি একটু এইভাবে ড্র করি, দেখো 2n সংখ্যক একটা ফিমেল গ্যামেট বা পুং, সরি, স্ত্রী জনন কোষ, আরেকটা হচ্ছে 2n সংখ্যক মেল, এটা হচ্ছে পুং জনন কোষ। তো আমাদের এই লাস্ট যে লাইনটা, সেখানে যেটা বলা হয়েছে জনন কোষের যদি ক্রোমোজোম সংখ্যা, আমরা তো দেখছি যে মাইটোসিস কোষ বিভাজনে, মিওসিস কোষ বিভাজনে কি হয়, 2n থেকে 4টা n, তাই না? 2n থেকে এরকম করে 4টা n তৈরি, এই একটা n, আরেকটা n, 4টা n এভাবে তৈরি হয়। বাট এবার কি হবে, এখানে যেটা বলা হয়েছে মূলত সেটা হচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা যদি দ্বিগুণ হয়ে যায়, সরি, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক যদি না হয়, এরকম 2n থেকে যদি n না হয় মিওসিস কোষ বিভাজন, যদি মাইটোসিসের মতো 2n থেকে 2nই থেকে যেত ওই 4টা কোষের, তাহলে যেটা হইতো যে দেহ কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়ে যেত জীবটার কোষ। কিভাবে হইতো আমি একটু দেখাই, দেখো এই জিনিসটা আমি একটু মুছে দিই। দেখো এখানে যেটা লিখেছিলাম যে ফিমেল গ্যামেটে এটা, আর এটা হচ্ছে মেল গ্যামেট। এবার যদি এরা 2n সংখ্যক ক্রোমোজোম বহন করে, মিওসিস প্রক্রিয়ার পরেও যদি এদের মধ্যে 2n সংখ্যক ক্রোমোজোম থেকে যায়, সিমিলারলি এটাতেও মিওসিসের পর যদি 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, তখন কি হবে, তখন হচ্ছে যখন এরা অ্যাটাচড হবে
তখন দেখো তো এই 2n আর 2n মিলে কি 4n হয়ে যাচ্ছে না, হুইচ ইজ জাইগোট। এটা হচ্ছে জাইগোট সেল। সো তোমরা একটু খেয়াল করে দেখো, আমার ফার্স্টে ছিল হচ্ছে 2n, কেন ছিল 2n, বাট জাইগোটে এসে এটা হয়ে গেছে ডাবল। জাইগোটে এসে এটা ডাবল হয়ে যায়। এটা কি হওয়া উচিত? এটা তো হওয়া উচিত না। তাহলে কি আর প্রজাতির ধ্রুবতা বজায় রইল? প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা সেটা তো বজায় রইল না। তো এইটার জন্যই মূলত মিওসিস কোষ বিভাজনের মধ্যে কি হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। একটু খেয়াল করে দেখো বাহিরের বর্ডারটা দেখো এখানে। তো এখানে যদি 2n না হয়ে এরকম একটা n হইতো, লাইক এমন একটা n, এখান থেকেও যদি 2n না হয়ে n বের হইতো, তাহলে কি হইতো? আচ্ছা, আমি জিনিসটা তোমাদের বোঝার জন্য অন্য কালে দিয়ে দিই। সবুজ কালারটা নিলে ভালো হতো। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে যদি 2n না হয়ে শুধু n হইতো, সিমিলারলি এখানে যদি 2n না হয়ে n হইতো, তাহলে দেখো তো এই n আর এই n পরস্পর মিলে কি একটা 2n তৈরি করতো না? তাহলে কি দেখো তো, এইটাও 2n, এটাও 2n, আবার এটাও 2n, তাহলে কি হইলো? আমাদের হচ্ছে এটাই 2n রয়ে গেল। তাহলে কিন্তু আমাদের প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতার প্রকাশ পেল। ঠিক আছে? তো এই জন্যই মূলত আমাদের মিওসিস কোষ বিভাজনে এরকম মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক ক্রোমোজোম অপত্য কোষে থাকা লাগবে। তাহলে হচ্ছে আলটিমেটলি যখন এই জনন কোষ দুইটা একসাথে মিলিত হয়, তখন আবার তারা সেই 2n সংখ্যক ক্রোমোজোম ফিরে পায়। তো এরপরে কি লেখা সেটা আমরা একটু দেখি। এরপরে এখানে লেখা, মিওসিস কোষ বিভাজনে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। জনন কোষে কি হয়, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, যেটা আমি এখানে মেনশন করলাম। এই যে দেখো 2n থেকে n হয়ে যায়। ফলে কি হয়, মিওসিস কোষ বিভাজনে, আচ্ছা এটা বলছি, ফলে দুটি জনন কোষ একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে, তার ক্রোমোজোম সংখ্যার প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। দেখো এই যে এরা যেই জাইগোটটা গঠন করলে, এই যে এটা হচ্ছে জাইগোট, এই জাইগোটটা কিন্তু দেখো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান সংখ্যক ক্রোমোজোম আবার চলে আসছে যখন তারা মিলিত হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের তোমার কি বলে মিওসিস প্রক্রিয়া হওয়ার ফলে কিন্তু এই জিনিসটা হচ্ছে। আর এতে করে কিন্তু প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকছে। নেক্সটে কি হয় দেখো, নেক্সটে হচ্ছে জনন কোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রের যে কোনো এক সময় যখন এরকমটা ঘটে, তখন কি হয়, কোষের ক্রোমোজোম সংখ্যার সে অবস্থা কোষের ক্রোমোজোম সংখ্যার সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলা হয়। আচ্ছা, আমি এখানে একটু এই ছবিটা তোমাদের কাছে এখন এক্সপ্লেন করি। এখানে দেখো বেসিক্যালি ডিপ্লয়েড একটা টার্ম দেওয়া আছে। এই ডিপ্লয়েড মানে কি, কালারটা চেঞ্জ করে তাই, হ্যাঁ। তো এই ডিপ্লয়েড মানে কি দেখো, এই ডিপ্লয়েড মানে হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ। 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষকে ডিপ্লয়েড বলা হয়। আর হ্যাপ্লয়েড কি, হ্যাপ্লয়েড হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ। অর্থাৎ মাতৃকোষ যেগুলা থাকে আমাদের, সেগুলা হচ্ছে 2n। আর হ্যাপ্লয়েড কোষ কোনগুলা? হ্যাপ্লয়েড কোষ হচ্ছে অপত্য কোষ যেগুলা হয় মিওসিস থেকে, সরি মিওসিস প্রক্রিয়ায় যে অপত্য কোষগুলো পাই সেগুলা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। অর্থাৎ এগুলোতে ক্রোমোজোম সংখ্যা থাকে হলো অর্ধেক। এখানে বলছে যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, তখন সে অবস্থাকে বলা হয় ডিপ্লয়েড কোষ। তাহলে কি হচ্ছে, যখন দুইটা হ্যাপ্লয়েড কোষের মিলন হচ্ছে, তখন তাকে মানে তখন যেই কোষটা গঠিত হচ্ছে মিলিত হওয়ার ফলে, সেই কোষটাকে বলা হয় হলো ডিপ্লয়েড কোষ, যেটাতে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। আর এই প্রক্রিয়াটাকে কি বলে, এই যে মিলিত হওয়ার প্রক্রিয়া, এটাকে বলা হয় হলো নিষেক। সো এভাবে হচ্ছে আমরা
আলটিমেটলি নিষেক প্রক্রিয়ার মাধ্যমে একটা ডিপ্লয়েড কোষ পেয়ে যাচ্ছে। আর যে ডিপ্লয়েড কোষটা পাওয়া যায় এই জিনিসটার একটা নাম আছে, যেটা আমি তোকে এখানে লিখছি, আবারও একটু বলি। এই জিনিসটা কোথায় রাখবো, এটা আমি নিচ দিয়ে দেখি। যে ডিপ্লয়েড যে কোষটা না, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে জাইগ। আশা করি তোমরা আমার সাথে লেখাগুলো তুলে নিচ্ছ। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে গাইড করার। সুতরাং মিওসিস কোষ বিভাজনে হয় বলে প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে। তো কি হয়, মিওসিস কোষ বিভাজন হয় বলেই কিন্তু দেখো প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা কিন্তু ধ্রুব থেকে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে পুরো প্রক্রিয়াটা। মিওসিস সম্পর্কে আমাদের আশা করি পুরোপুরি ধারণা হয়ে গিয়েছে। যদি কারো কোনো তারপরে কনফিউশন থাকে আমাকে জানাতে পারো, কমেন্ট বক্সে আমাকে জানালে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা এখন নেক্সট স্লাইডে মুভ করি। আচ্ছা, নেক্সট স্লাইডে আমাদের কি আছে দেখো, নেক্সট স্লাইডে মিওসিসের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করব আমরা। তো বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস। কোথায় মিওসিস হয়? ডিপ্লয়েড জীব যেগুলো, অর্থাৎ যাদের হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম আছে, মানে যেই কোষগুলোতে, এগুলোর হচ্ছে জনন মাতৃকোষ। এই যে এই জনন মাতৃকোষ, আমি একটু হাইলাইটারটা দিয়ে দেখাই। এই যে এটা, এখানে হচ্ছে এগুলোতে হচ্ছে কি হয়, এগুলোতে হচ্ছে মিওসিস। এবং হ্যাপ্লয়েড জীব জাইগোটে মিওসিস। হ্যাপ্লয়েড জীব যেগুলা, এগুলার কি হয়, জাইগোটে মিওসিস। আমি জিনিসটা একটু বুঝাই দেখো। আহ, এই যে এখানে 2n সংখ্যক ক্রোমোজোম না, এই 2n সংখ্যক ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড। তো এখানে হচ্ছে কি হয়, এখানে হচ্ছে মিওসিস হইলে তখন 1n বা n সংখ্যক ক্রোমোজোম চলে আসে। ঠিক আছে, দেন আবার এই n কিন্তু মিওসিসের মাধ্যমে আবার বিভাজিত হচ্ছে, যে প্রসেসটাকে আমরা বলি মিওসিস টু। এই মিওসিস টু তে কি হয়, মিওসিস টু তে কিন্তু আবারও সেই এটা কাইন্ড অফ মাইটোসিসের মতো আমরা আগেই দেখে এসেছি। তো এখানে কি হচ্ছে, এখানে মূলত সেই আগের যে ক্রোমোজোম, মানে মাতৃকোষের যে ক্রোমোজোমটা ছিল, অর্থাৎ এই যে এই কোষের যে ক্রোমোজোম ছিল, সেম সংখ্যক ক্রোমোজোমই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো নেক্সটটা একটু দেখি। এ ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। দেখো, এ ধরনের কোষ বিভাজনে কি হয়, একটা কোষ থেকে 4টা কোষের সৃষ্টি হচ্ছে। দেখো এখানে একটা কোষ ছিল, একটা কোষ থেকে ফার্স্টে হচ্ছে 2টা, কিন্তু আলটিমেটলি পরে গিয়ে কিন্তু 4টা তৈরি হচ্ছে, এবং চারোটাই কিন্তু হ্যাপ্লয়েড। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে 3 নম্বর পয়েন্টটা দেখো, ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস 2বার বিভক্ত হয়। একটু খেয়াল করে দেখো, এই কোষ বিভাজনটাতে কি হচ্ছে, এই কোষ বিভাজনটাতে বেসিক্যালি যেটা হয়, এখানে তোমার যেই ক্রোমোজোমটা থাকে, এই ক্রোমোজোমটা কিন্তু একবার বিভাজিত হচ্ছে। দেখো একবার, মানে 2n ছিল, সেই 2nটা কিন্তু একবার n হয়েছে, আর তারপরে কিন্তু n n এর মতোই রয়ে গেছে একদম লাস্টে। অর্থাৎ 2nটা মিওসিস 1 এর পরে শুধু n হয়ে গেছে, এবং মিওসিস 2 তে গিয়ে কিন্তু সেই এনটাই জাস্ট আবার মাইটোসিসের মতো করে এন রয়ে গেছে। তার মানে কিন্তু এখানে ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়েছে, ক্রোমোজোম কিন্তু একবার বিভাজিত হয়েছে। মূলত এই যে এইখান থেকে এইখানে আসতেই ক্রোমোজোমের বিভাজনটা হয়েছে। কয়বার? একবার। ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে। নেক্সট হচ্ছে, এইখান থেকে এইখানে আসতে কিন্তু ক্রোমোজোমের বিভাজন হয় নাই। বাট একটু খেয়াল করে দেখো, এইখান থেকে এইখানে যাইতে কিন্তু নিউক্লিয়াস যেটা, এটার কিন্তু একবার বিভাজন হয়ে গেছে।
নিউক্লিয়াসের কিন্তু একবার বিভাজন হয়ে গেছে। সেম এখান থেকে যখন আবার এইখানে আসছি তখন কিন্তু আবারও নিউক্লিয়াসের একবার বিভাজন হয়েছে। এভাবে করে কিন্তু নিউক্লিয়াসের দুইবার বিভাজন হয়েছে। এই জিনিসটা এখানে লিখছে, ক্রোমোজোম হচ্ছে একবার বিভাজিত হচ্ছে আর নিউক্লিয়াস দুইবার বিভাজিত হচ্ছে। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। পরে কি আছে দেখো, পরে লেখা সৃষ্ট 4টি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এই জিনিসটা আমরা আগেই দেখে এসেছি। এখানে ছিল 2n, যেটা এখানেও ছিল 2n, বাট এটা যখন লাস্টে এসে 4টা কোষ তৈরি করলো তখন কিন্তু এটা 1 হয়ে গেছে, সরি n হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে, 2n থেকে অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মিওসিসের বৈশিষ্ট্য সমূহ। এখন আমরা দেখি একটু মিওসিস গুলো কোথায় কোথায় হচ্ছে। একটু যদি খেয়াল করে দেখি মিওসিস কোথায় হয়। মিওসিস কোষ বিভাজনে প্রধানত ডিপ্লয়েড জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। মিওসিস কোথায় ঘটে? ডিপ্লয়েড জীব যেগুলা 2n সংখ্যক, এই যে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে জীবগুলা, তাদের হচ্ছে জনন কোষে কি হয়, জনন যে মাতৃকোষ এটা 2n, এইটাতে হচ্ছে মিওসিস হচ্ছে। মিওসিস হওয়ার ফলে কিন্তু এটা n সংখ্যক ক্রোমোজোম তৈরি করে ফেলছে। তো এই জিনিসটি এখানে বলা হয়েছে। নেক্সট কি হয়? নেক্সট হচ্ছে সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস। আরো কোথায় হয়? সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে, ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে হচ্ছে মিওসিসটা হচ্ছে। হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। এই জিনিসটাকে তোমরা বুঝো। দেখো, হ্যাপ্লয়েড জীব যেটা, এটার মানে হচ্ছে এটার মাদার সেলটাই হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। তো এটা যদি আরেকটা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট মাদার সেলের সাথে অ্যাটাচড হয়, একটু খেয়াল করে দেখো তো, অ্যাটাচড হলে কি তখন 2n হয়ে যাবে না? এটা কি ঠিক রইলো? মাদার সেল হচ্ছে n সংখ্যক, অ্যাটাচড হওয়ার পর হয়ে গেছে 2n সংখ্যক, মানে যেটা নিউ সেল আর কি, নিউ সেলটা হয়ে গেছে 2n সংখ্যক। বাট এটাকে হইলো কিছু, তাহলে তো প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় রইলো না। তখন আমাদের কি করতে হবে? তখন হচ্ছে এটাকে ধ্রুবতা বজায় রাখতে হইলে মিওসিস হয়, এখানে মিওসিস ঘটে। মিওসিস হইলে, মিওসিস হওয়ার পরে হচ্ছে তোমার n সংখ্যক ক্রোমোজোমে বিভক্ত হয়ে যায়। বুঝতে পারছো? তো এই কাজটাই এখানে বলা হয়েছে। আশা করি তোমরা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার। ওকে, ভিডিওটা যদিও একটু বড় হয়ে যাচ্ছে, বাট আমি সবাইকে বলবো যে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার, তাহলে হচ্ছে অনেক কিছু শিখতে পারবো। আর এই ভিডিওটা হচ্ছে একদম বেসিক থেকে যেহেতু ক্লিয়ার করা, তো যাদের একটু বেসিকে দুর্বলতা আছে সবাই কাইন্ডলি একটু ভিডিওটা পুরোপুরি যদি না টেনে দেখতে থাকি তাহলে হচ্ছে অনেক উপকৃত হবো এই ভিডিওটা। যাদের বুঝতে একটু কনফিউশন থাকে তারাও হচ্ছে পুরো বেসিক থেকে জিনিসটা ধরতে পারবে। তারপরেও যদি কাইন্ডলি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়া হচ্ছে তোমরা আমাকে ফেসবুক পেজেও নক দিতে পারো, অথবা ইউটিউব চ্যানেলের মানে ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা হচ্ছে তোমাদের যে কোনো প্রশ্ন লিখে যেতে পারো, বা কোনো সাজেশন থাকলে এই ভিডিও সম্পর্কে সেটাও তোমরা এখানে লিখে দিতে পারো। আচ্ছা, আমরা আবার একটু পড়ায় ব্যাক করি। কি লেখা? বংশগত বৈশিষ্ট্য নির্ধারণে, বংশগত বৈশিষ্ট্য নির্ধারণে হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ ও আরএনএ এর ভূমিকা। আমরা এখন এই টপিকটা নিয়ে কিছু পড়ব। আমি এই জিনিসটাকে একটু অন্যভাবে সাজিয়েছি। এতক্ষণ আমরা যেভাবে দেখতেছিলাম একটু বইয়ের থেকে কিছু ইনফরমেশন, এটাকে একটু তার থেকে ভিন্নভাবে সাজানো। আমরা এখানে কিছু কোশ্চেন অ্যান্সার রেখেছি। ফার্স্ট অফ অল দেখো আমাদের হেডলাইনটা কি ছিল, তুমি একটু সবুজ কালারটা নিয়ে দেখো। আমাদের হেডলাইনে ছিল বংশগত বৈশিষ্ট্য নির্ধারণে তোমার হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এগুলোর ভূমিকা
এখানে ছিল। মানে এটাই হচ্ছে আমাদের শিরোনাম, এটা নিয়েই মূলত আলোচনা করি। তো বংশগত বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি, সেই জিনিসটা আগে আমাদের বোঝা দরকার। বংশগত বৈশিষ্ট্য এই যে দেখো এখানে শিরোনাম, হেডলাইনে যে আমি লিখেছি, হেডিং এ টপিকের নাম বংশগত বৈশিষ্ট্য, সরি, এই যে বংশগত বৈশিষ্ট্য, এটা অ্যাকচুয়ালি কি বুঝবে, এই বংশগত বৈশিষ্ট্য দিয়ে কি বুঝবে, খেয়াল করে দেখো। এখানে আমি কোশ্চেনটা রেখেছি, বংশগত বৈশিষ্ট্য হচ্ছে সে সকল বৈশিষ্ট্য যেগুলো আমরা বংশ পরম্পরায় পেয়ে থাকি। এগুলা কি, এগুলো আমরা বংশ পরম্পরায় পেয়ে থাকি। বংশ, আচ্ছা, তো যেটা বলছিলাম যে বংশ পরম্পরায় এই বৈশিষ্ট্যগুলো আমরা পাই। বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো পাই, যেমন হচ্ছে দেখো এখানে হচ্ছে আহ, যেমন হচ্ছে দেখো চোখের রং, চুলের ধরন, গায়ের রং, উচ্চতা, মুখের গঠন, এগুলোকে বলা হয় হচ্ছে বংশগত বৈশিষ্ট্য। সেকেন্ড একটা জিনিস রেখেছি দেখো, গ্রেগর জোহান মেন্ডেল। ইনিকে ইনি হচ্ছে বংশগতি বিদ্যার জনক বলা। তিনি মূলত কি করেছেন, মটর গাছের উপর পরীক্ষা করে প্রথম বংশগতির নিয়মটা ব্যাখ্যা করে। ঠিক আছে, বর্তমানে বংশগতি সম্পর্কে যা জানা আছে তার ভিত্তিতে মেন্ডেলের আহ, মানে মেন্ডেল মূলত সেটার ভিত্তিটা তৈরি করে দিয়েছে। ঠিক আছে, নেক্সট কি দেখো, নেক্সট হচ্ছে ক্রোমোজোম কি। ক্রোমোজোমের নিউক্লিয়াসে থাকা সুতার মতো গঠনকে, কোষের নিউক্লিয়াসে থাকা সুতার মতো গঠনকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোমের জীবের বংশগত বৈশিষ্ট্যের তথ্য রাখে, অর্থাৎ আমরা যে বংশগত বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম, কোষের চোখের রং, চুলের ধরন, গায়ের রং, এগুলো কোথায় থাকে, এগুলো ক্রোমোজোমের মধ্যে থাকে। আর কোষ বিভাজনের সময় ক্রোমোজোম হচ্ছে স্পষ্টভাবে দেখা যায়। ক্রোমোজোমের গঠন, প্রতিটি ক্রোমোজোমে কি থাকে, দুইটা ক্রোমাটিড থাকে, মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে যা দুটি ক্রোমাটিডকে যুক্ত করে। তোমরা নিশ্চয়ই মাইটোসিসের যদি ভিডিওটা দেখে থাকো, আমি যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখলে তোমরা লেকচার 1 যদি দেখো তাহলে সেখানে দেখবে যে আমরা এই ধরনের ক্রোমোজোমের কিছু গঠন করেছি এরকম। এখানে মূলত হচ্ছে এই যে এইটা, এই যে এটা হচ্ছে মূলত একটা ক্রোমাটিড। এই জিনিসটা হচ্ছে একটা ক্রোমাটিড। তো এরপরে এই যে এখানে আরেকটা ক্রোমাটিড আছে, তো সব মিলে এখানে মূলত দুইটা ক্রোমাটিড। বুঝতে পারছো, যেটা বলছিলাম দেখো, যে একটা ক্রোমোজোমের মধ্যে এই টোটালটা আবার হচ্ছে একটা ক্রোমোজোম। এই পুরোটা যদি একটা ক্রোমোজোম হয় এবং এর মধ্যে হচ্ছে এই পাশে এই একটা ক্রোমাটিড এবং এই পাশে এই আরেকটা হচ্ছে ক্রোমাটিড, এরকম হচ্ছে দুইটা ক্রোমাটিড। তো একটা ক্রোমোজোমের মধ্যে কি থাকে, দুইটা ক্রোমাটিড। আর মাঝখানে কি থাকে, মাঝখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার থাকে। আমি যদি একটু লাল কালারটা নিই, দেখো এই যে এখানে যে লাল গোল অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট দেখি। নেক্সট হচ্ছে ডিএনএ এবং আরএনএ কি।
নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই ধরনের। ডিএনএ আরএনএ হচ্ছে মূলত নিউক্লিক অ্যাসিড, বুঝতে পারছো? ডিএনএ কি? ডিএনএ হচ্ছে আহ, ডিএনএ কি দেখো, ডিএনএ হচ্ছে মূলত ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএ এর পূর্ণ রূপ। আর আরএনএ হচ্ছে শুধুমাত্র রাইবো নিউক্লিক অ্যাসিড। তোমরা এই পূর্ণ রূপটা জেনে রাখবে, এটা পরীক্ষায় এমসিকিউতে আসে অনেক। তো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ, এই যে দেখো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড লিখে দিয়েছে দুইটা। আরেকটা হচ্ছে আরএনএ, এটা। তো ডিএনএ এর কাজ কি? ডিএনএ এর কাজ হচ্ছে হলো বংশগত তথ্য সংরক্ষণ করে রাখে। ডিএনএ কি করে? বংশগত তথ্য সংরক্ষণ করে রাখে, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এরা হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে এই ডিএনএ, ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। এবার দেখি একটু আরএনএ এর কাজটা কি। আরএনএ এর কাজ হচ্ছে ডিএনএ নির্দেশ অনুযায়ী প্রোটিন তৈরি করতে আরএনএ সাহায্য করে। অর্থাৎ যদি আমি একটু বলি তোমাদেরকে বিস্তারিত ভাবে, সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? এই ক্রোমোজোমের মধ্যে থাকে হলো ডিএনএ। ডিএনএ কি করে? আমাদের বংশগত বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে, বংশগত বৈশিষ্ট্যগুলোকে ডিএনএ ধারণ করে। সেই বৈশিষ্ট্যগুলো যখন প্রকাশ করতে হয়, সেই প্রকাশ করার জন্য তার সাহায্য নেয় আরএনএ এর সাহায্য নেয়, অর্থাৎ আরএনএ এর থ্রুতে হচ্ছে এগুলো প্রকাশ করতে হয়। আর আরএনএ কিভাবে হচ্ছে এগুলোকে প্রকাশ করে? এই যে প্রোটিন তৈরি করে, বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে, যেগুলো হচ্ছে বংশগত বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে কিছু ভাইরাসে, যেমন টিএমভি, তারপরে করোনা ভাইরাসও আছে, যেগুলোতে ডিএনএর পরিবর্তে আরএনএ হচ্ছে বংশগত পদার্থ হিসেবে কাজ করে। এগুলোকে বেসিক্যালি বলা হয় হইল আরএনএ ভাইরাস। যে ভাইরাস গুলোতে ডিএনএ না থেকে আরএনএ থাকে, সেগুলোকে বলা হয় আরএনএ ভাইরাস। নেক্সট কি? নেক্সট হচ্ছে জিন। দেখো, ডিএনএ এর নির্দিষ্ট অংশকে জিন বলা হয়। কোন নির্দিষ্ট অংশ? যেই অংশটুকু হচ্ছে, যে দেখো নির্দিষ্ট অংশ, যেই অংশটা হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করবে, ওই অংশটুকু, ওই অংশকে জিন বলা হয়, প্রকাশ করে। শুধুমাত্র ওই অংশটাকে হচ্ছে জিন বলে। জিনই জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যেটা বললাম যে একটা জিন হচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং সেই বৈশিষ্ট্যটাকেই প্রকাশ করার চেষ্টা করে। যেমন হচ্ছে এই যে দেখো, চোখের রং, চুলের প্রকৃতি, ত্বকের রং, এসব বৈশিষ্ট্য বিভিন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে এক একটা বৈশিষ্ট্য এক একটা জিন দিয়ে প্রকাশিত হয়, ঠিক আছে? নেক্সট কি? নেক্সট দেখো, ক্রোমোজোম কেন বংশগত, ক্রোমোজোম কেন বংশগতির বাহক? ওকে, দেখো ক্রোমোজোমকে বংশগতির বাহক বলা হয় এই জন্য, জিন ক্রোমোজোমের মধ্যে থাকে। কোষ বিভাজনের সময় ক্রোমোজোম, আচ্ছা দেখো, ক্রোমোজোমকে বংশগতির বাহক বলা হয় এই জন্য যে জিন হচ্ছে কি করে? বৈশিষ্ট্য প্রকাশ করে। আবার এই জিনটা থাকে কোথায়? জিন থাকে হলো ক্রোমোজোমের মধ্যে। স্পেসিফিক ভাবে বললে ক্রোমোজোমের ডিএনএ এর মধ্যে হচ্ছে এই জিন। তো এর জন্য হচ্ছে কি, জিন বৈশিষ্ট্য প্রকাশ করে, আর বৈশিষ্ট্যগুলো তার মানে আলটিমেটলি কোথায় থাকে? বৈশিষ্ট্যগুলো আলটিমেটলি হচ্ছে ক্রোমোজোমের মধ্যে। জিনিসটা যদিও তোমরা হয়তো বুঝতে পারছো, বাট তারপরেও আমি একটু যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো জিন থাকে হলো
ক্রোমোজোমে। জিন কি করে? বৈশিষ্ট্য প্রকাশ করে। বৈশিষ্ট্য প্রকাশ করে। এই বৈশিষ্ট্য প্রকাশ করার জিনিসটাকেই কি আমরা বংশগতি বলি না? এই জিনিসটাই হচ্ছে বংশগতি। তার মানে এটাকে ধারণ করতেছে কে? ক্রোমোজোম। তাহলে বুঝছো ক্রোমোজোমকে কেন বংশগতির বাহক বলা হয়? এটা তোমরা বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট কি লেখা দেখি একটু। জিন হচ্ছে ক্রোমোজোমে থাকে, এটা আমরা পড়ছি। তারপর হচ্ছে কোষ বিভাজনের সময় ক্রোমোজোম এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যায়। কি হয় দেখো, কোষ বিভাজনের সময় এই ক্রোমোজোমটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যায়। এভাবে করেই কিন্তু আমরা বাবা মার বৈশিষ্ট্যগুলো পাই। ঠিক আছে? দেখবা যে বাচ্চাদের বলা হয় যে দেখতে অনেকটা মায়ের মতো বা বাবার মতো। এটা কোত্থেকে পাই? এটা পাই হইল মূলত এই যে কোষ বিভাজন যখন হয় তখন হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো চলে আসে আমাদের মধ্যে। ঠিক আছে? নেক্সট কি দেখো, তাই ক্রোমোজোমকে বংশগতির বাহক বলা। এই এই সব কিছুর জন্যই হচ্ছে মূলত ক্রোমোজোমকে বংশগতির বাহক বলা। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা পড়বো হইল মাইটোসিস ও মিওসিস এর পার্থক্য। দেখো, মাইটোসিস আর মিওসিসের এই পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পরীক্ষায় প্রায়ই আসে। এমসিকিউ এবং সিকিউ বোথ দুটোটার জন্যই হচ্ছে ইম্পর্টেন্ট। তা আমরা দেখি একটু মাইটোসিসের পার্থক্য। দেখো, এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, ডেফিনিশন। একটি কোষ বিভাজিত হয়ে দুটি অভিন্ন একই ধরনের কোষ তৈরি করে। এর অর্থ কি? এর অর্থ যেটা আগেই বলেছিলাম যে একটা 2n থেকে কি হয়, একটা 2n থেকে হচ্ছে তোমার দুইটা কোষ তৈরি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। দুটোটাই হচ্ছে 2n কোষ বিশিষ্ট, মানে সরি 2n ক্রোমোজোম বিশিষ্ট। অপরদিকে দেখো, মিওসিসের বেলায় কি হচ্ছে, একটি কোষ বিভাজিত হয়ে চারটা জিনগতভাবে আলাদা কোষ তৈরি হয়। বেসিক্যালি কি হচ্ছে দেখো, একটা 2n থাকে, সেই 2n থেকে কি হয়, n সংখ্যক চারটা ক্রোমোজোম তৈরি হচ্ছে, মানে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটা কোষ তৈরি হচ্ছে। তো এভাবে হচ্ছে মাইটোসিস আর মিওসিস আলাদা হয়ে যায়। নেক্সট, মাইটোসিস কোথায় হয়? দেহকোষে। এটাকে ইংলিশে বলা হয় সোমাটিক সেল। আর মিওসিস হয় জনন কোষে, যেটাকে ইংলিশে বলে জার্ম সেল। বিভাজনের সংখ্যা কি দেখো, মাইটোসিস কয়বার হচ্ছে? একবার। এই যে এটাই একবার একটা বিভাজন, এই যে পুরো বিভাজনটা একবারে হয়ে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড, মিওসিসে কি হয় দেখো, দুইবার বিভাজন হয়। তোমরা একটু আগে দেখে আসছো মিওসিসে কিভাবে দুইবার বিভাজন হয়। আবার যদি একটু রিক্যাপ করি, বিস্তারিত বুঝতে হইলে একটু ভিডিওটা পিছনের দিকে টেনে আগের অংশগুলো একটু দেখে আসবে। তারপরেও আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। ফার্স্টে 2n থেকে n হয়, সেইটা কিন্তু আবার বিভাজিত হচ্ছে। কিভাবে কিন্তু আবারও বিভাজিত হচ্ছে। Okay? উৎপন্ন কোষের সংখ্যা কয়টা? দুইটা। এই যে দেখো, এখানে দুইটা অপত্য কোষ তৈরি হচ্ছে, আর এখানে কি হয়, এখানে চারটা কোষ তৈরি হয়। এই দেখো, চারটা কোষ তৈরি হচ্ছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা। এটা কি থাকে? এটা হচ্ছে অপরিবর্তিত থাকে, আর এটাই হচ্ছে অর্ধেক হয়ে 2n থেকে n হয়ে। নেক্সট কি হয়? জিনগত বৈশিষ্ট্য। জিনগত বৈশিষ্ট্য কি হয় দেখো, সন্তান
কোষগুলো, মানে এটা সন্তান কোষ না অ্যাকচুয়ালি, এখানে ঠিক এটা সন্তান কোষ বললে কেমন হয়ে যায়, এই জিনিসটা হবে অপত্য কোষ। ঠিক আছে, এটা হচ্ছে অপত্য কোষগুলো মাতৃকোষের মতো একই, আর সেম এটা হবে হলো অপত্য কোষ। অপত্য কোষগুলো একে অপরের থেকে ভিন্ন হয়, অর্থাৎ এখানে যে 4টা অপত্য কোষ তৈরি হয় মিওসিসে, এই 4টা একটা আরেকটার থেকে ডিফারেন্ট হয়। ক্রসিং ওভার কি হয়? ক্রসিং ওভার হচ্ছে এটাতে ঘটে আর এটাতে হচ্ছে ঘটে না। ক্রসিং ওভার কি জিনিস, এই জিনিসটা আমাদের এখন না বুঝলেও চলবে। এটা ক্লাস 8-এর কোনো টপিক না, ইভেন এই টপিকটা 9-10-এও কভার করা হয় না, এটা মূলত ইন্টারের টপিক। এই জিনিসটা ইন্টারে পড়ানো। তারপর কি হয়? হোমোলোগাস ক্রোমোজোম। আচ্ছা, এই জিনিসটা আমাদের না বুঝলেও চলবে, এই জিনিসটা আমি বাদ দিয়ে দিই। নেক্সট কি দেখো, এটার প্রধান কাজ কি হয়? এটার প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধি, ক্ষত নিরাময় ও কোষ প্রতিস্থাপনে মাইটোসিস সাহায্য করে। আর মিওসিস কিসের কাজ করে? গ্যামেট সৃষ্টিতে, গ্যামেট তৈরি ও জিনগত বৈচিত্র্য সৃষ্টিতে সাহায্য করে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ত্বকের কোষ, যকৃতের কোষ বিভাজন, এগুলা হচ্ছে মাইটোসিস কোষের উদাহরণ। আর হচ্ছে মিওসিস কোষ বিভাজনের উদাহরণ হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন। তো এইভাবে হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হইলো। আশা করি তোমরা সবাই পুরো চ্যাপ্টারটা বুঝতে পারছো। তো চ্যাপ্টার 2 আজকে পড়ানো শেষ হইলো, বাট তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমাকে জানাতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে হচ্ছে আমি তোমাদের জন্য এটার একটা এমসিকিউ সলভ ক্র্যাশ ক্র্যাশ ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, সরি, আর এমসিকিউ এর ওয়ান শট ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি অনেকগুলো এমসিকিউ তোমাদের জন্য সলভ করে দিই। একদম ফ্রিতেই তোমরা সেটা ইউটিউবে পেয়ে যাবে। তো যদি ভিডিওটা তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আর এই ভিডিওতে হচ্ছে লাইক করে দিতে পারো।